শত সহস্র বছর ধরে মানুষ রাতের আকাশের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে ভেবেছে ওই আলোর বিন্দুগুলো আসলে কি, কোত্থেকে এলো। তাদের কাছে এসব প্রশ্নের যথাযথ উত্তর খোঁজার মতো প্রযুক্তি ছিল না, তাই তারা আন্দাজ করত হয়তো বা কোনো অলৌকিক সত্তা এসব সৃষ্টি করেছে। আপনি যদি সতর্ক পর্যবেক্ষণ, পরীক্ষণ ও হিসাব নিকাশের চেয়ে আন্দাজে ঢিল শোনাটাকে ভালো মনে করেন, তবে এই বদ্ধ বাক্সে কি আছে সেটা আগামী 10 মিনিট ধরে আন্দাজ করতে থাকুন। তারপর এই তথ্যচিত্রের শেষ অংশ দেখতে ফিরে আসবেন এবং আপনার আন্দাজ মিলিয়ে নেবেন। কেননা এই তথ্যচিত্রের বিষয়বস্তু হলো মহাবিশ্ব সম্পর্কে আমরা কি আন্দাজ করি সেটা নয়, বরং মহাবিশ্ব সম্পর্কে আমরা কি জানি এবং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে জানি তার আলোচনা। আমরা কি করে জানলাম যে তারাগুলো আর গ্যালাক্সিগুলো কোত্থেকে এসেছে এবং তাদের বয়স কত? মানব ইতিহাসের প্রথম যে ব্যক্তি বিশ্ব সম্পর্কে আকাশকুসুম কল্পনা না করে উপযুক্ত পর্যবেক্ষণের সাহায্যে বিশ্বকে জানার চেষ্টা করেছিলেন তিনি গ্রিক বিজ্ঞানী ইরাটোস্থেনিস অফ সিয়েনি। তিনি লক্ষ্য করেছিলেন বছরের একটি নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে সিয়েনের মাটিতে লম্বভাবে পোঁতা খুঁটির কোনো ছায়া পড়ে না, কিন্তু ওই একই সময়ে সিয়েনের উত্তরে অবস্থিত আলেকজান্দ্রিয়াতে ঠিকই ছায়াপাত হয়। সেই ছায়ার মাপ থেকে জ্যামিতির সাহায্যে তিনি পৃথিবীর পরিধি বের করেছিলেন। এতে করে পৃথিবী যে চ্যাপ্টা নয়, গোল, সেটা বোঝা গেলেও পৃথিবী বিশ্বের কেন্দ্রে আছে ধর্মীয় প্রতিষ্ঠানে চাপিয়ে দেওয়া এমন ধারণা পাল্টালো না। তবে সমস্যা হলো ভূকেন্দ্রিক বিশ্বতত্ত্ব অনেক পর্যবেক্ষণের সাথে খাপ খায় না, বিশেষ করে গ্রহসমূহের গতিপথ কেমন উল্টাপাল্টা মনে হয়। টেলিস্কোপ আবিষ্কারের পর দেখা গেল গ্রহ এবং স্থির নক্ষত্র এই দুয়ের মাঝে বিস্তর ফারাক। তবে কেপলারই প্রথম তার গ্রহসমূহের গতিপথের সূত্র দিয়ে সমস্ত সৌরজগৎকে এক নিয়মে গাঁথলেন। এই চিত্র পাল্টে এরকম হলো। অষ্টাদশ শতকে বুধ গ্রহের সূর্যকে অতিক্রম করাটা টেলিস্কোপ দিয়ে পৃথিবীর দুই প্রান্ত হতে পর্যবেক্ষণ করে তা থেকে পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব বের করা গেল। তারই ফলশ্রুতিতে সে সময় জানা অন্যান্য গ্রহগুলোর দূরত্বও বের করা সম্ভব হলো। বাকি রইল তারা বা নক্ষত্রগুলোর দূরত্বের হিসাব। এজন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো ট্রায়াঙ্গুলেশন। এটা পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন দূরত্ব মাপতেও কাজে লাগে। নক্ষত্রের বেলায় ত্রিভুজের ভূমি হলো পৃথিবীর কক্ষপথের ব্যাস। 6 মাসের ব্যবধানে পৃথিবী ও নক্ষত্রের মধ্যকার কোণ দুটো মাপা হয়, তারপর একটু জ্যামিতি করলেই কাজ শেষ। এই পদ্ধতিটা সপ্তদশ শতকেই জানা ছিল, তবে সে সময় এত নিখুঁতভাবে কোণ মাপার ব্যবস্থা ছিল না। 1838 সালে তেমন প্রযুক্তি উদ্ভাবিত হলো। প্রুশিয়ার জ্যোতির্বিদ বেসেল দেখালেন যে সিগনাই 61 নামক জোড়া নক্ষত্র পৃথিবী থেকে 60 লক্ষ কোটি মাইল দূরে। এর দূরত্ব এতই বিশাল যে হিসাবের সুবিধার্থে একে আলোকবর্ষে প্রকাশ করতে হয়, 10.3 আলোকবর্ষ। বোঝা গেল মহাবিশ্ব নেহায়েত ছোট নয়। ট্রায়াঙ্গুলেশন দিয়ে কেবল 100 আলোকবর্ষ পর্যন্ত হিসাব চলে। তার চেয়ে বেশি দূরের তারার দূরত্ব মাপতে হলে দূরত্ব ও ঔজ্জ্বল্যের পারস্পরিক সম্পর্ককে ব্যবহার করা হয়। কাছের তারাগুলো সাধারণত দূরের তারাগুলোর চেয়ে উজ্জ্বল দেখায়। এই মূলনীতি কাজে লাগিয়ে আকাশের সবচেয়ে মিটমিটে তারার দূরত্বও বের করা যায়। এটা যদিও কেবল আসন্ন হিসাব, তবে এই হিসাব থেকে আমাদের মহাবিশ্বের আকার আর এক দফা বাড়ল। বোঝা গেল অসংখ্য তারার ভিড়ে আমাদের সূর্যটা এক কিনারে এক সামান্য তারা বই আর কিছু নয়। বহু দূরের তারার দূরত্ব ঔজ্জ্বল্য হতে হিসাব করা হলেও সেই হিসাব যাচাই করা হয় এক বিশেষ ধরনের ট্রায়াঙ্গুলেশন দিয়ে। সালে আমাদের গ্যালাক্সিতে একটা তারা বিস্ফোরিত হতে দেখা গেল। তারার বিস্ফোরণকে বলে সুপারনোভা, যা কিনা অসম্ভব উজ্জ্বল। এই বিশেষ সুপারনোভাটিকে ঘিরে এক বিশাল গ্যাসীয় মেঘ ছিল। সুপারনোভা থেকে নির্গত আলোকরশ্মি 8 মাস পর গ্যাসীয় মেঘকে আলোকিত করল। পৃথিবী থেকে তখন তার প্রতিফলিত আভা দেখা গেল। আলোর দ্রুতি আমাদের জানা, তাই 8 মাসে আলো কতদূর যায় সেটা বের করা সম্ভব। অর্থাৎ সুপারনোভা থেকে গ্যাসীয় মেঘের দূরত্ব জেনে গেলাম। তারপর সেই দূরত্বকে ত্রিভুজের ভূমি ধরে পৃথিবীর সাপেক্ষে ট্রায়াঙ্গুলেশন করলেই সুপারনোভাটা কত দূরে সেটা বের হবে। এক্ষেত্রে 1,69,000 আলোকবর্ষ। তার মানে আমরা এমন একটা ঘটনা দেখলাম যা কিনা 1,69,000 বছর আগে ঘটেছে। আমাদের মহাবিশ্ব অনেক অনেক বড়, তা আমরা জানলাম পর্যবেক্ষণ, যুক্তি আর গণিতের মাধ্যমে। আমাদের মহাবিশ্ব স্থানকালে এতটাই বিস্তৃত যা ব্রোঞ্জ যুগের মানুষের কল্পনার সীমানার বাইরে। কিন্তু একটা প্রশ্নের উত্তর তখনও জানা যায়নি। এই নক্ষত্রগুলো কি দিয়ে তৈরি, কিভাবে তা জানা গেল সেটা বুঝতে হলে আমাদেরকে আগে পরমাণুকে বুঝতে হবে। সর্বসাকুল্যে 92টা প্রাকৃতিক মৌল আছে। এই মৌলের পরমাণুগুলোর ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সংখ্যা বিভিন্ন। এক এক মৌলের পরমাণু
এক এক তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে। কে কোনটুকু শোষণ করলো তা স্পেকট্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায়। এখানে এমন 3টি মৌলের বর্ণালী দেখানো হয়েছে যা 19 শতকের বিজ্ঞানীদের কাছে খুবই পরিচিত ছিল: হাইড্রোজেন, লিথিয়াম এবং অক্সিজেন। কিন্তু ফরাসি জ্যোতির্বিদ পিয়েরে জ্যানসেন 1868 সালে যখন সূর্যের বর্ণালী নির্ণয় করলেন, তখন সেখানে এমন এক মৌলের বর্ণালী পাওয়া গেল যা তৎকালীন পরিচিত কোনো মৌলের সাথে মিলল না। তিনি এ মৌলের নাম দিলেন হিলিয়াম, সূর্যের গ্রিক প্রতিশব্দ হেলিওস অনুসারে। এই হিলিয়াম আর সেই সাথে হাইড্রোজেন, দেখা গেল সূর্যসহ সব নক্ষত্রেই এ দুটো মৌল প্রচুর পরিমাণে বিদ্যমান। সে সময় বিজ্ঞানীরা টেলিস্কোপে মহাকাশের নানা জায়গায় অদ্ভুত সব গ্যাসীয় কুণ্ডলীর দেখা পেলেন। কেউ কেউ মনে করলেন সেগুলো হয়তোবা আমাদের গ্যালাক্সির মতোই অন্য কোনো গ্যালাক্সি হবে, তবে হাতে প্রমাণ ছিল না। 1917 সালে অ্যান্ড্রোমিডা নামক এক গ্যাসীয় কুণ্ডলীর মধ্যে একটা সুপারনোভার বিস্ফোরণ দেখা গেল। সুপারনোভা সাধারণত অত্যন্ত উজ্জ্বল হয়ে থাকে, কিন্তু সেটা ছিল বেশ অনুজ্জ্বল। দূরত্ব উজ্জ্বলের হিসাব থেকে বিজ্ঞানীরা বের করলেন অ্যান্ড্রোমিডা কত দূরে। 20 লক্ষ আলোকবর্ষ, আমাদের গ্যালাক্সির সীমানার অনেকখানি বাইরে। ট্রায়াঙ্গুলেশন করে তার আকার যে কত বড় তাও জানা গেল, প্রায় আমাদের গ্যালাক্সির সমান। এভাবে আবিষ্কৃত হলো আমাদের মহাবিশ্ব আমাদের গ্যালাক্সির চেয়ে অনেক বড় এবং লক্ষ লক্ষ বছরের পুরনো। মার্কিন জ্যোতির্বিদ এডুইন হাবল পরে দেখালেন যে অন্যান্য গ্যালাক্সিগুলো আরো অনেক বেশি দূরে। শুধু তাই নয়, সেগুলো প্রচন্ড বেগে দূরে সরে যাচ্ছে। যেটা যত দূরে তার দ্রুতি তত বেশি। অন্যভাবে বললে, আমাদের মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। আমরা যেন এক বিরাট বিস্ফোরণের মধ্যে আছি। এটা কি করে জানা গেল? উদাহরণটা লক্ষ্য করুন। আপনার দিকে এগিয়ে আসা গাড়ির হর্নের তীব্রতা যেন বাড়ছে বলে মনে হয়, আর গাড়িটা যখন দূরে সরে যায় তখন তীব্রতা কমে যায়। কারণ দুটি তরঙ্গমুখের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এর নাম ডপলার এফেক্ট। শব্দের তীব্রতার পরিবর্তন মেপে তা থেকে গাড়ির গতিবেগ বের করা যায় এবং এও বলা যায় গাড়িটা কাছে আসছে নাকি দূরে সরছে। গাড়ির মতো গ্যালাক্সিগুলোর বেলায়ও এই নীতি খাটে। তখন শব্দ তরঙ্গের বদলে আলোক তরঙ্গ মাপতে হবে। গ্যালাক্সি যদি দূরে সরে যায় তবে বর্ণালীর রেখাগুলো লাল রঙের দিকে যেতে থাকবে। গ্যালাক্সি কাছে আসতে থাকলে উল্টো ঘটনা ঘটবে, তখন সেটা নীলের দিকে যাবে। এ থেকে জ্যোতির্বিজ্ঞানীরা গ্যালাক্সির সরণের দিকই শুধু মাপলেন না, সরণের গতিবেগও নির্ণয় করলেন। এখন যদি এই ঘটনা প্রবাহের বিপরীত দিকে যেতে থাকি তবে কি দেখা যাবে? দেখা যাবে যে সমস্ত গ্যালাক্সি কোনো এক সময় একই বিন্দুতে কেন্দ্রীভূত ছিল, প্রায় 1400 কোটি বছর আগে। সেই বিন্দুর বিস্ফোরণের নাম বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ। মহাবিশ্বের স্থানকালের বিস্তৃতির ব্যাপারে আমাদের জ্ঞান আপাতত এ পর্যন্তই। বিগ ব্যাং এর আগে কি হয়েছিল তা নিয়ে এখন জোর গবেষণা চলছে। এবারে সেই বদ্ধ বাক্সের প্রসঙ্গে ফিরে আসি। যারা ভেবেছিলেন আরাম কেদারায় বসে নাকে তেল দিয়ে চক্ষু মুদে শুধু প্রচন্ড রকম চিন্তা শক্তি দিয়ে বাক্সের মধ্যে কি আছে তা জেনে যাবেন, তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন ওভাবে জ্ঞান অর্জন সম্ভব নয়। যারা ওভাবে জ্ঞান অর্জন করতে চান তাদের অবস্থা ব্রোঞ্জ যুগের কৃষকদের চেয়ে মোটেই উন্নত নয়, যারা কিনা আকাশের দিকে তাকিয়ে তারাগুলো সম্পর্কে আকাশ কুসুম চিন্তা করত। এখন পর্যন্ত বিগ ব্যাং হলো মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞানের সীমা। তার মানে এই নয় যে আমরা জ্ঞানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। ইতিহাসে দেখা যায়, যখনই মানুষ ভেবেছে যে সে মহাবিশ্বের বিস্তৃতি সম্পর্কে শেষ কথাটি জেনে গেছে, তখনই তার সামনে উন্মোচিত হয়েছে নতুন সব রহস্য। মহাবিশ্বের সত্যিকারের গল্পটা বিশ্ব সৃষ্টির অলৌকিক গল্পগুলোর চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। শত সহস্র বছর ধরে মানুষ রাতের আকাশ পানে একই রকম অবাক বিস্ময়ে তাকিয়ে থেকেছে, আর আমরাই হলাম মানব ইতিহাসের প্রথম মানুষ যারা শুধু বিস্ময় নয়, অলীক কল্পনা নয়, বরং জ্ঞান লাভ করতে পেরেছি।